স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর আজ চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রায় 800 একর জমিতে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলকে বাংলাদেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ। আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু হলো। বাংলাদেশ চীনের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কি মনে হচ্ছে আপনার কাছে? এবং প্রায় 1 দশক পরে এর নির্মাণ কাজটা আসলে শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, কি মনে হচ্ছে? সব মিলিয়ে আসলে ঘটনাটা আপনার কাছে জানতে চাই। 2016 সনে যখন চীনের মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশে আসেন, তখন বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো হয় তার মধ্যে একটা ফ্ল্যাগশিপ চুক্তি ছিল এই চাইনিজ ইকোনমিক জোন। এবং শুরু থেকে এটার সাথে কম বেশি জড়িত থাকার সুবাদে আমরা আসলে দেখি যে আসলে যেই কারণে আজকে দীর্ঘ 10 বছর আমরা অপেক্ষা করলাম, সেই 10 বছর অপেক্ষার কোনো যৌক্তিকতা নাই। আমি খুব ছোট একটা ব্যক্তিগত এক্সাম্পল দিই। আমরা একবার এইটা নিয়ে যখন কথা বলি, কারণ আমাদের তো কাজ ছিল অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট হিসেবে কথা বলা সবার সাথে। আমরা যেই প্রতিষ্ঠানটি প্রথমে এই চুক্তির কাজটি পেলেন, যার সাথে চুক্তি হলো, তাদের সাথে কথা বললাম। বাংলাদেশ গভর্নমেন্টের বেজার তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে কথা বললাম। চীনা দূতাবাসের সাথেও কথা বললাম। সকল পক্ষই আন্তরিক, তাহলে কাজটি হচ্ছে না কেন? আমরা একটা ফর্মাল মিটিং এর অনুরোধ করি বেজায়, এবং তৎকালীন যিনি বেজার চেয়ারম্যান এবং দূতাবাসের খুব ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সহ আমরা যখন এই মিটিংটা বলি যে আসলে এই জিনিসটাকে আমাদের এক্সপিডাইট করা দরকার উভয় দেশের স্বার্থে, খুব সিলি কথাবার্তা বেজা থেকে আমাদের বলা হলো যে আমরা অনেকবার চিঠি দিয়েছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না। এবং আমরা যেটা যাচাই বাছাই করে বুঝলাম যে এরকম কোনো চিঠি আসলেই চীনা দূতাবাস পর্যন্ত পাঠিয়েছে বলে তারা অবগত না। আমরা ওই মিটিংয়েই সেই চিঠি একজন আরেকজনের হাতে আপনার দেন, রিসিভ করেন, জিনিসটা ডকুমেন্টেড থাকে। এবং সারপ্রাইজিংলি তার পরের সপ্তাহ থেকেই কিন্তু বেজার সাথে যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলোর নিরসন হয়, নতুন একটা কোম্পানি এখানে ইনক্লুডেড হয় এবং পুরো দমে আপনার নেগোসিয়েশন চলতে থাকে। আবার এই জিনিসটা স্থিমিত হয়ে যায় আপনার বছরখানেক পরে। এবং আমি খুব সাধুবাদ জানাই যে আসলে একটা দেরিতে হলেও আমরা এই জিনিসের প্রয়োজনীয়তাটা অনুভব করতে পেরেছি, এবং এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে আমার কাছে মনে হয়েছে যে উভয় পক্ষ থেকে আন্তরিকতার সাথে আগানোর চেষ্টা হচ্ছে। সরকার বলছে এই প্রকল্প নতুন শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগে নতুন গতি আনবে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই দেখুন, চীনারা বাংলাদেশে বিনিয়োগ করছেন। আপনি যদি গত 20 বছরের স্ট্যাটিস্টিক্স দেখেন, বাংলাদেশে 2000 মানে কোভিডের আগ পর্যন্ত কিন্তু চীনারা 1, 2, 3 নাম্বারই থেকেছেন বিনিয়োগের দিক থেকে। এবং এখনো যদি আপনি এত ক্রাইসিসের মধ্যেও যদি আপনি বেবজাতে দেখেন যে কারা বেশি সংখ্যায় বাংলাদেশে বিনিয়োগ করেছে, তার মধ্যে এখনো পর্যন্ত আপনি চীনকেই লিডিং কান্ট্রি হিসেবে পাবেন। একদমই তাই। সো চীন বাংলাদেশে বিনিয়োগ করতে চায় যদি তার জন্য একটা ফেভারেবল এনভায়রনমেন্ট থাকে। কিন্তু আপনার কাছে কি মনে হয়, এখন আমরা যেমন দেখছি দেশীয় যে বিনিয়োগকারী আছে তারাই আসলে হিমশিম খাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে, জ্বালানি সংকট একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বিনিয়োগকারী যারা আসবেন বিদেশি, তাদের জন্য তো এনভায়রনমেন্টের কথা বলেছেন, গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহটা খুবই প্রয়োজন এবং এটাই সবচেয়ে জরুরি। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে সেই সক্ষমতা বাংলাদেশে আছে কিনা? বাংলাদেশের সক্ষমতা আছে, আমরা কতটুকু সফলভাবে সেটা সমাধান করতে পারি এবং চাহিদা মতো সেই গ্যাসের সাপ্লাই করতে পারি,
সেটা ডিপেন্ড করবে আমাদের কর্মদক্ষতা, আমাদের আন্তরিকতা, আমাদের নিষ্ঠা এবং আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা অর্জনের জন্য আমরা কতটুকু উদ্গ্রীব তার উপরে। গ্যাস তো ছিল এবং আমরা তো দেখেছি যে ইন্ডাস্ট্রিজগুলো চলছিল, হঠাৎ করে কেন গ্যাস নাই এবং সেটাকে সমাধানের জন্য আমাদের কি করণীয় আছে সেটা আসলে আমি মনে করি, কারণ এই গ্যাসের সংকটটা আজকে এই মুহূর্তে তৈরি হওয়া কোনো সংকট না। আমরা দেখেছি যে গত 4-5 বছর ধরেই এই সংকটটা আসলে ক্রমান্বয়ে বাড়ছিল। তো এখন যেই পর্যায়ে গেছে সেটা আসলে অসহনীয় পর্যায়ে চলে গেছে আমাদের যারা ইন্ডাস্ট্রি রান করেন তাদের জন্য। তো অবশ্যই বাংলাদেশি আপনি দেশি বিদেশি বিনিয়োগ যাই পাবেন, শুধু গ্যাস না, আপনাকে এসেনশিয়াল ইউটিলিটিস, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার, আপনাকে ল অ্যান্ড অর্ডার, আপনাকে ব্যাংকিং, আপনাকে যেই রেড টেপের যেই দৌরাত্ম্য আছে এবং ইজ অফ ডুইং বিজনেসের যেই সূচকগুলো নিয়ে আমরা সব সময় কথা বলি, সেগুলোতে প্রভূত উন্নয়ন যদি আমরা সাধন না করতে পারি এবং সেটা একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে অতি দ্রুত আমরা একটা রিমার্কেবল পর্যায়ে যদি আমাদের নিজেদেরকে উন্নীত না করতে পারি, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের কনফিডেন্স ফিরে পাওয়াটা কঠিন হবে। একদমই তাই। এটা নিয়ে আসলে প্রশ্ন কিন্তু কম না যে এই অঞ্চল কত দ্রুত বাস্তবায়িত হবে। একটা তো লম্বা সময় আমরা দেখেছি এটা নির্মাণ কাজই শুরু হয়নি। এখন যেহেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই সাথে কিছু সমালোচনাও আছে যে এই অঞ্চল কত দ্রুত বাস্তবায়িত হবে এবং প্রত্যাশিত বিনিয়োগ কতটা আসবে, স্থানীয় শিল্প অবকাঠামো পরিবেশের উপর ওর কি প্রভাব হতে পারে। সেই প্রশ্নগুলো যদি আপনাকেই করা হয় আসলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। দেখুন, চীনারা যদি ডিসাইড করে যে আমি একটি প্রজেক্ট সেটা বাস্তবায়ন করব, খুব দ্রুততম সময়ের মধ্যে তারা এটা পারে। এরকম নিদর্শন শুধু চীনে না, সারা পৃথিবীব্যাপী তারা একটার পর একটা করেই চলছে। আমরা তাদের সাথে তাল মিলিয়ে কতটুকু সাপোর্ট তাদেরকে দিতে পারবো সেটা আমাদের ভাববার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী 18 মাসের একটা কথা বলেছেন যে উনি 18 মাসের মধ্যে এখানে উৎপাদন দেখতে চান। তাহলে আমি মনে করি যে দুই পক্ষ থেকেই আপনার সর্বোচ্চ চেষ্টা যদি করা হয় তাহলে 18 মাসে এখান থেকে উৎপাদন সম্ভব, কারণ সেই রকমেরই আশ্বাস আমি যতটুকু জানতে পেরেছি যে চীন থেকে তাকে দেয়া হয়েছে। সো এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় আসেন হচ্ছে যে আপনি কতটুকু বিনিয়োগের আশা করছেন, এটা ডিপেন্ড করবে আমাদের পলিসির উপরে এবং যেই ফ্যাক্টরসগুলো আমি আপনাকে একটু আগে উল্লেখ করলাম সেগুলোকে কত দ্রুত আমরা উন্নতি সাধন করতে পারছি তার উপরে। কারণ বিজনেস ওয়ার্ল্ডে সময়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সময় এবং সুযোগ। বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, এখন এই সময়টিকে কাজে লাগিয়ে আমরা কতটুকু এই সুযোগটার থেকে নিতে পারবো তার ডিপেন্ড করছে আমাদের উপরে। বল কিন্তু এখন আমাদের পায়ে। তৃতীয়ত, আপনি উল্লেখ করলেন যে পরিবেশের যে ব্যাপারগুলো, আমরা এখনো পর্যন্ত দেখছি যে সারা বিশ্বের পরিবেশের জন্য সবচেয়ে বেশি কাজ করছে যেই দেশটি, তার মধ্যে অন্যতম হচ্ছে চীন। এবং তারা সারা পৃথিবীব্যাপী পরিবেশ বান্ধব গ্রিন টেকনোলজি অন্যতম বড় প্রবক্তা হিসাবে এখন আবির্ভাব হয়েছে এবং তারা নিজেদের দেশে এবং সারা পৃথিবীব্যাপী পরিবেশের টেকসই পরিবেশের মান উন্নয়নের জন্য, সেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলেন, সেটা নগর জীবনের ক্ষেত্রে বলেন, সেটা স্বাভাবিক মানুষের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বলেন, তারা এই জিনিসটার পক্ষে খুব জোরালোভাবে অ্যাডভোকেসি করছে। তো আমি আশা করছি যে যখন তাদের ইকোনমিক জোন হবে তারা এটাকে একটি উদাহরণ স্বরূপ তৈরি করবে বাংলাদেশের জন্য। বলা হচ্ছে 1 লাখ কর্মসংস্থানের লক্ষ্য, এখানে 1 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটা কি আসলে বাস্তবসম্মত? এটা যদি ফুল ক্যাপাসিটিতে রান করে তাহলে সেটা সম্ভব। দেখুন, আমি ওখানে কত টাকার ইনভেস্টমেন্ট হবে তার চেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যে ওখানে কোন সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট চাচ্ছি। বাংলাদেশ চীনের জন্য অলরেডি একটা অন্যতম বড় বাজার। আমরা চীন থেকে সিঙ্গেল কান্ট্রি হিসাবে কনসিডার করলে সবচেয়ে বেশি আমদানি করে থাকি।
এবং সেই পণ্যগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে আমরা ভ্যালু অ্যাড করি। কিছু প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, কিছু আমরা নিজেরা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য সেক্টর আছে, যেই সেক্টরগুলোতে আসলে আমাদের উচিত আমাদের চীনা বন্ধুদের সাথে কথা বলা যে এই সেক্টরগুলোতে যদি তোমরা ইনভেস্ট করো এই ইকোনমিক জোনে, গভর্নমেন্টের তরফ থেকে আমরা আরো বেশি পরিমাণে তোমাদেরকে সাপোর্ট দিতে পারবো। এখানে দুইটা চিন্তার বিষয় আছে। এক, এক্সিস্টিং সেক্টরস যেখানে আমরা অলরেডি যে কথাটা বললাম যাদের বাজার তৈরি আছে। দুই হলো যে আমরা আমাদের আগামী 10 বছর, 20 বছর, 30 বছরে বাংলাদেশের কোন কোন সেক্টরসগুলোর ডেভেলপমেন্ট দেখতে চাই। এক্সিস্টিং সেক্টরের কথা যদি আমি বলি তাহলে আমাদের ইলেকট্রনিক্স, সোলার, ইভি, টেক্সটাইল, মেশিনারিজ, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, লজিস্টিক্স এবং লাইট ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরসগুলোতে চীনের পণ্যের অলরেডি বাংলাদেশে একটা বড় ডিমান্ড আছে। সো ওকে মার্কেট ক্রিয়েট করতে হবে না, অনেক রকমের ফ্যাসিলিটিস এখানে বিনিয়োগ করলে অ্যাভেল করতে পারে। ভবিষ্যতের কথা যদি আমি চিন্তা করি তাহলে আমি চীনা বিনিয়োগ কোথায় চাই? আমি সেমিকন্ডাক্টরে চাই, আমি মেডিকেল ডিভাইসেসে চাই, আমি রোবোটিক্সে চাই, আমি প্রিসিশন ইঞ্জিনিয়ারিংয়ে চাই, আমি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজে চাই, ব্যাটারিজে চাই, রিনিউয়েবল এনার্জিজে চাই এবং এআই হার্ডওয়্যারে চাই। সো এই জিনিসগুলো নিয়ে যদি আমরা উভয় দেশের ব্যবসায়ীরা কথা বলি, আমরা উভয় দেশের গভর্নমেন্ট কথা বলি এবং নীতি সহায়তাটা যদি এই সেক্টরগুলোর জন্য হয়, আমি মনে করি যে 1 লক্ষের বেশি কর্মসংস্থান একদমই হওয়া তাই। উচিত। আল মামুন মৃধা, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। জি, দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস। চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। আল মামুন মৃধা, আমরা যদি বলি যে আমাদের দেশীয় উদ্যোক্তারা আসলে এই অর্থনৈতিক অঞ্চল থেকে কিভাবে উপকৃত হতে পারে? অনেকভাবে। এই মুহূর্তের কথা আমি যদি বলি, ধরুন 18 মাস পরেই আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে ওখানে উৎপাদন শুরু হলো। 5টা সেক্টর আমি সরাসরি দেখছি যে এখানে কানেক্টেড থাকছে। প্যাকিং, আপনার মেটাল পার্টস বা মেটাল ইন্ডাস্ট্রি যেটা আছে, প্লাস্টিক কম্পোনেন্টস যেটা আছে, ইলেকট্রনিক্স যেটা আছে এবং ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস। দ্বিতীয়ত, আমাদের অনেক ধরনের আপনার টেকনোলজি ট্রান্সফারের সুবিধাটা তৈরি হবে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি, কারণ আপনি যদি গত 50 বছরের আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট দেখেন, আমরা আসলে একটি খাত ভিত্তিক বিকাশটা হয়েছে আমাদের। এবং সেটার আউটকামটা কি? সেটার আউটকামটা হচ্ছে যে আমরা আমাদের ক্লোজেস্ট কম্পিটিটর ভিয়েতনামের কথা যদি চিন্তা করি, ওরা আমাদের অনেক পরে, মানে আমাদের তো 40 বছরের ইতিহাস এই আরএমজিতে, আমাদের অর্ধেকেরও কম সময়ের মধ্যে তারা কিন্তু আমাদেরকে ক্রস করে গেছে। আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট দেখলাম রিসেন্টলি যে এখন কিন্তু আর আমরা 2 নাম্বার অবস্থানে নাই, আমরা 3 নাম্বারে। সো কেন ওরা পারলো? এবং ওদের মেইন এক্সপোর্ট প্রোডাক্ট কিন্তু আরএমজি না, ওদের খুব ডাইভার্সিফাইড বাস্কেট আছে। সো আমাদের এক্সপোর্টের বেলায় ডাইভার্সিফিকেশনের কোনো বিকল্প নাই। সো সামনের দিনের যেই ধরনের প্রোডাক্টগুলো আপনার সারা পৃথিবীব্যাপী চাহিদা তৈরি হবে, সেই ক্ষেত্রে যদি চীনারা এখন সারা পৃথিবীব্যাপী লিড করছে, তারা যদি বাংলাদেশে আসে ওইসব ইন্ডাস্ট্রিজ নিয়ে, খুব স্বাভাবিকভাবে আমাদের একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করবে, আমাদের উদ্যোক্তারা ভবিষ্যতে ওই ধরনের ইন্ডাস্ট্রি করতে আগ্রহী হবে এবং সেই ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে আমাদের কিন্তু অনেকগুলো চ্যানেল ওপেন হবে সারা পৃথিবীর জন্য। সেক্ষেত্রে কি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যে কথা বলা হয়, সেটা কি আসলে ভূমিকা রাখবে? অফকোর্স আপনি যখন নাকি আমি ধরে নেই যে এখানে আপনার এআই ড্রিভেন কম্পোনেন্টস তৈরি করবে এবং যেটার মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, আজকে পর্যন্ত কিন্তু এটা নাই। এরকম অনেকগুলো সেক্টরস, বিশেষ করে যে এই সেক্টরসগুলো 8টা সেক্টরসের কথা আমি আপনাকে উল্লেখ করলাম, যে সেখানে যদি আমরা চীনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে আমাদের বাংলাদেশে একটা বড় ইউথ আছে এবং তারা খুবই মেধাবী
তাদেরকে কাজে লাগিয়ে আমরা যদি এই ইন্ডাস্ট্রিটার বিকাশ করতে পারি, হয়তো বা সামনের দিনে আজকে যেরকম গার্মেন্টসে বাংলাদেশ লিড করছে, এর মধ্যে কোনো একটা সেক্টরে সামনের দিনে বাংলাদেশ বড় একটা জায়গা করে নেবে। থিঙ্ক অফ ওয়ালটন, কোথা থেকে কোথায় চলে গেছে তারা। বাংলাদেশের একটা ব্র্যান্ড যেটাকে নিয়ে আমি খুব গর্ব করি, থিঙ্ক অফ প্রাণ, কোথায় চলে গেছে। একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির বাইরেও যদি আমরা আরেকটা ইন্ডাস্ট্রিকে সঠিকভাবে নার্চার করতে পারি, তাদেরও বিকাশের সুবিধা আছে। এবং বাংলাদেশের একটা ব্র্যান্ড সারা পৃথিবীব্যাপী নিজেদেরকে প্রেজেন্ট করতেছে, এটা অনেক বড় গর্বের ব্যাপার না? আমরা যতটুকু জানি যে কর্ণফুলী টানেলের খুব পাশেই আসলে এই আনোয়ারা শিল্পাঞ্চলটা হচ্ছে, ইকোনমিক জোনটা হচ্ছে। এক্ষেত্রে টানেলটা তো আমরা যতটুকু জানি যে টানেলটা আসলে তেমন কোনো কাজ দিচ্ছে না। এই অর্থনৈতিক অঞ্চলটা চালু হলে সেক্ষেত্রে আসলে কি ধরনের কার্যকারিতা হতে পারে? দেখুন, আমাদের একটা মৌলিক প্রশ্ন থাকে যে ঘোড়া আগে না গাড়ি আগে। টানেল এবং ইকোনমিক জোন একসাথে ডেভেলপ করার কথা ছিল, এবং এই ইকোনমিক জোনের যেই সব পণ্য পরিবহন হবে আমাদের চিটাগং পোর্ট দিয়ে, সেটার একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নেওয়া হয়েছিল। ওখানে কোরিয়ান ইকোনমিক জোন আছে, ওখানে আপনার চীনা ইকোনমিক জোন, এবং যদি ওই অঞ্চলটা যখন এটার ফিজিবিলিটি করা হয়, সেই অঞ্চলটাকে আসলে একটা কমপ্লিট কর্ণফুলীর ওই পার্টটাকে একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবেই কিন্তু চিন্তা করে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্ট হচ্ছিল। টানেলটা হয়ে গেছে, ইকোনমিক জোন হয়নি। তো আশা করছি যে যখন এই ইকোনমিক জোন ফুললি অপারেটেড থাকবে, আমরা এই টানেলের ম্যাক্সিমাম বেনিফিটটা এনজয় করতে পারবো। ছোট করে একটু উত্তর দিবেন, আগামী 5 থেকে 10 বছরে এই প্রকল্পে বাংলাদেশের অর্থনীতিতে, এই প্রকল্প আসলে বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? সুদূর প্রসারী, যদি বাংলাদেশ তার পরিকল্পনাগুলো এটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। চীনাদের কর্মদক্ষতা, চীনাদের মানসিকতা, চীনাদের স্পিড, চীনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটির সাথে আমাদের ম্যাচ করতে হবে। এবং এটা যে অনন্য, ওর চীনারা যে অসাধারণ, তাদের গত 4 দশকে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা সেটাকে দেখতে চাই। আমরা যদি আমাদের নিজেদেরকে ওই স্কেলে আপস্কেল করতে পারি, বাংলাদেশের জন্য একটা অবারিত দুয়ার খোলা হবে সারা পৃথিবীব্যাপী। আমরা সেই প্রত্যাশায় আছি এবং আমরা চাই আমাদের দেশ বিনিয়োগে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, চীনা অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।